নিশ্চিন্ত হয়ে পাশ ফিরতে যাচ্ছি, এমন সময় কে আবার তড়াক করে লাফিয়ে আমার বিছানায় উঠল। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। যে এলো সে খানিক বিছানার এদিক ওদিকে ঘুরে ঘুরে আমার গা শুঁকে শুঁকে বেড়াতে লাগলো। তারপর আমার মাথার কাছে এসে মুখ ঢাকা চাদরখানা ধরে সজোরে টানতে লাগলো। মুখ খুলে দেখবে। ওরে বাবা রে! আমি প্রাণপণে চাদরখানা আঁকড়ে রইলাম, কিছুতেই মুখ খুলতে দিলাম না। তারপর সে পায়ের দিকে গেল। না 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 না। তার নিঃশ্বাসের হাওয়ায় আমার পা দুখানা ঠান্ডা হিম হয়ে গেল। আমার পা ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে না তো? ভয়ে পা গুটিয়ে নেবার চেষ্টা করলাম, পারলাম না। খানিকক্ষণ চুপ করে রইল, বোধহয় কি যেন ভাবল। তারপর আমার পাশে এসে ধূপ করে শুয়ে পড়ল। সর্বনাশ! এখন কি করি? কিন্তু ঠিক সেই সময় আমার পুষি বেড়ালটা ম্যাও শব্দে ডেকে উঠতেই সে তড়াক করে বিছানা থেকে লাফিয়ে পালিয়ে গেল। পুষিকে কাছে পেয়ে তোমার ভয় অনেক ভেঙে গেল। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা হরতনের গোলাম। মণিলাল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1888 খ্রিস্টাব্দে। তিনি মূলত বেশ কিছু ছোট গল্প লিখে গিয়েছেন। তার লেখা উল্লেখযোগ্য কিছু গল্প যথাক্রমে মনে মনে, মহুয়া, জাপানি ফানুস, জলছবি, ভুতুরে কাণ্ড ইত্যাদি। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের হাড় হিম করা ভয়ের গল্প, হরতনের গোলাম। তোমরা অনেক আশ্চর্য ঘটনা কানে শুনেছ, কিন্তু আমি চোখে দেখেছি এক অত্যাশ্চর্য অদ্ভুত ঘটনা। তখন আমার বয়স অল্প, বোধহয় 13-14 হবে। বৃন্দাবন, ডাকনাম বিনু, ছিল আমার সবচেয়ে ভালোবাসার বন্ধু। এক ক্লাসেই পড়তাম, দিন রাত একসঙ্গে থাকতাম। সে ছাড়া আর কারোর সঙ্গে খেলতে কিংবা কথা বলতে আমার ভালো লাগতো না। আমাদের কাছেই ছিল তাদের বাড়ি। তখন আমরা নতুন তাস খেলতে শিখেছি। বেনু সেবার একদিনের জন্য মামার বাড়ি গিয়ে বিন্তি খেলা শিখে এসেছিল। এসেই সে আমায় ওই খেলা শিখিয়ে দিল, দুজনে নতুন খেলিয়ে। কিন্তু বিনু 2-4 বাজি খেলেই পাকা উস্তাদ হয়ে উঠল। আমি প্রায় প্রতি হাতেই তার কাছে হারতাম, কোথায় বা তাকে জিতেছি। স্কুলের লেখাপড়ার প্রাইজে, খেলাধুলোর প্রাইজে সে বরাবরই আমায় হারিয়ে এসেছে। এমনকি নিমন্ত্রণ খেতে বসেও কোনো দিন তাকে জিততে পারিনি। সে বরাবর আমার চেয়ে বেশি খেয়েছে। এক এক সময় সন্দেহ হতো আমার মায়ের স্নেহটিও বুঝি সে আমার চেয়ে বেশি করে জিতে নিল। কিন্তু এতে আমার দুঃখ ছিল না, কারণ তাকে যে আমি সত্যিই ভালোবেসেছিলাম। রোজ সন্ধ্যার পর স্কুলের পড়া শেষ করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা দুই বন্ধুতে আমাদের সদর বাড়ির পশ্চিম কোণে ভাঙা নহবতখানার নিচের অন্ধকার ঘরটায় লুকিয়ে বসে তাস খেলতাম। এই ঘরটায় পুরাকালে কে থাকতো তা জানি না। এবারই যখন জমজমাট ছিল তখন হয়তো কর্তাদের সানাইওয়ালারা এখানেই বসবাস করত। এখন এখানে দিনে রাতে কারো পায়ের ধুলো পড়ে না, এক চুপি চুপি আমাদের ছাড়া। এই ঘরটা আমাদের দুই বন্ধুর ভারী মনের মতো ঘর ছিল। এর মধ্যে বাড়ির ভেতরকার তাড়াহুড়ো এসে পৌঁছতে পারত না। আমরা দুজনে
পায়রার খোপের মতো একটুখানি জায়গায় বেশ নির্জনে নিশ্চিন্তে মুখোমুখি বসে মনের সুখে অবিরাম গল গল করতে পারতাম। আমাদের ছুটির দিনগুলো নির্বিঘ্নে নিবিড় আনন্দে কাটত এই ঘরখানির কোলে মাথা রেখে শুয়ে। বিনু নিজের হাতে ওই ঘরের একটি কোণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত। এর কোনো আবরণ ছিল না। এর সমস্ত অভাব ও দৈন্যকে আমরা আমাদের অন্তরের আনন্দ দিয়ে ঢেকে রেখেছিলাম। নইলে সেই কঙ্কালসার জীর্ণ অন্ধকার কোটরের মধ্যে আমাদের কচি দুটো প্রাণ কিছুতেই তিষ্ঠতে পারত না। বিনু মামার বাড়ি থেকে একজোড়া তাস সংগ্রহ করে এনেছিল। বোধহয় তার মামাদের আড্ডার পরিত্যক্ত তাস। তাস জোড়াটা ছিল খুবই পুরনো, ভদ্র সমাজে নিতান্তই অচল। সম্ভবত তাই এত সহজে সে বেচারা ওস্তাদ খেলোয়াড়দের কড়া হাতের কঠিন চাপড় থেকে নিষ্কৃতি পেয়ে বিনুর ছোট নরম হাতখানিতে এসে পৌঁছাবার সৌভাগ্য পেয়েছিল। বেচারাকে অনেক দিন ধরে অনেক চড় চাপড় সইতে হয়েছে, সে তার চেহারা দেখলেই বোঝা যেত। কিন্তু কোনো গুরুতর অপরাধে তার কানগুলো যে এমন নির্দয়ভাবে কাটা গিয়েছিল এবং কেনই বা তার বুকের ওপর আঁচড় টেনে টেনে এমন ক্ষতবিক্ষত করা হয়েছে তা আমরা বুঝতে পারতাম না। এ তার কোন পাপের শাস্তি কে জানে। তার এই জীর্ণশীর্ণ চেহারা দেখে আমাদের কেমন মায়া করত। সেই জন্য তার ওপর জোর জবরদস্তি করতে পারতাম না। একে নিয়ে অতি সন্তর্পণে খেলতাম। আস্তে আস্তে তুলতাম, আস্তে আস্তে ফেলতাম, ভাঁজতাম খুব আলগা হাতে। খেলা শেষ হয়ে গেলে ধীরে ধীরে গুছিয়ে একখানি রুমাল মুড়ে তুলে রাখতাম অতি যত্নে। সত্যি বলছি, এই তাসকে এত ভালোবাসতাম আমরা যে এর বদলে নতুন ঝকঝকে তাস কিনে আনতে আমাদের লোভটুকু পর্যন্ত হয়নি কোনোদিন। এই তাসের ছবি দেখে আমার মনে হতো এরা যেন এককালে এই বাড়িরই মানুষ ছিল। এখন তাস হয়ে গিয়েছে। তোমরা হেসো না, এর হরতনের গোলামটিকে আমার মনে হতো ঠিক যেন বুড়ো ঠাকুরদার দারোয়ান। এর ফোঁটাওয়ালা তাসগুলোও যেন কেমন এক রকমের। এক একদিন বিনুর সঙ্গে খেলতে খেলতে প্রদীপের ঝাপসা আলোয় এর আটা নওলা দলার রঙিন ফুটকিগুলোর দিকে চেয়ে চেয়ে হঠাৎ আমার চোখ কেমন ধাঁধিয়ে যেত। মনে হতো আমি যেন তাদের ওই ফুটকিগুলোর মতো ফাটলের মধ্য দিয়ে কত দূরে চলে গিয়েছি। সে যেন কত কালের আগেকার কোনখানে, যারা অনেক কাল আগে এখানে ছিল, যেন তাদের কাছে। সেখানে কি দেখতাম কি শুনতাম মনে নেই, কিন্তু সেসব দেখে শুনে কেমন তন্ময় হয়ে যেতাম। হঠাৎ বেনুর ডাকে আবার ফিরে আসতাম। সে ধমক দিয়ে বলতো, এই বসে বসে ভাবছিস, খেল না। আমি অমনি তাড়াতাড়ি যা হোক একখানা তাস ফেলে দিয়ে খেলায় আবার মন দিতাম। কিন্তু বুকটা কেমন যেন ছমছম করতে থাকত। মনে হতো এ নিশ্চয়ই জাদুকর তাস। বিনুকে একদিন জিজ্ঞাসা করলাম, এই তাস নিয়ে তোর মামার বাড়িতে কারা খেলতো রে বিনু? বিনু বলেছিল, শুনেছি দাদা মশাই খুব পাকা খেলিয়েছিলেন। কেউ নাকি তাকে তাস খেলায় হারাতে পারত না। লোকে হিংসে করে বলতো সে তার খেলার গুণে নয়, তাসের গুণ। তিনি তাস গুণ করতে জানতেন। বোধহয় এই তারই আমলের তাস। বিনুর দাদামশাইকে আমরা চোখে দেখিনি, তার মামাদেরই দেখতাম খুব বুড়ো। তাহলে না জানি তিনি কত বুড়ো। এই সেই আদ্যিকালের বদ্যি বুড়োর হাতের গুণ করা তাস। এ তাস ছুঁতে বুক ছমছম করত, কিন্তু তবুও ভালোবাসতাম বিনুর দেওয়া এই তাস জোড়াটাকে। এই তাস নিয়ে বিনু গম্ভীর মুখে রোজ আমার সঙ্গে খেলত। তাকে খেলায় জিততে পারতাম না বলে সে প্রায়ই হাসতে হাসতে বলতো, জানিস মল্লি, এ আমার দাদা মশাইয়ের গুণ করা তাস। এ তাস হাতে থাকলে কেউ আমায় জিততে পারবে না।
তুইও না। আমাদের আড্ডা ঘরের দেওয়ালে গরুর চোখের মতো একটা সরু কুলুঙ্গিতে ছোট্ট একটা তেলের প্রদীপ জ্বলত, আমাদের বসবার কোণটুকু আলো করে। বাকি ঘরটা অন্ধকারের আবছায়ায় পড়ে থাকত কালো চাদর মুড়ি দিয়ে। খেলা জমে উঠত, সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারও জমে উঠত। একে একে বাড়ির প্রদীপ সব নিভে যেত। ঘরের পাশে সরু গলির পথটা ক্রমে নির্জন হয়ে আসত। চৌধুরী বাড়ির দোতলার জানলা থেকে যে এক ফালি সরু আলো এসে অন্ধকার গলির ওপর পড়ত, ক্রমে সেটুকুও অস্ত যেত। গলির ফাঁকটা ভরাট হয়ে উঠত জমাট অন্ধকারে, আর সেই কালো পাথরের মতো অন্ধকারের ওপর দিয়ে মাঝে মাঝে শুনতাম কে যেন পায়চারি করছে লাঠি হাতে খড়ম পায়ে। তারপরেই খুব দূর থেকে একটা খেঁকি কুকুর বুক ফেটে কাঁতরে উঠত, আর অমনি ঝুলের ঝালর ও মাকড়সার জাল দিয়ে ঘেরা আমাদের ঠাকুরদার আমলের পুরনো ঠাকুর দালানের কালপ্যাঁচা ও চামচিকে বাদুরগুলো অন্ধকারের মধ্যে কখনো হুস হুস এবং কখনো হিস হিস শব্দে আমাদের বাচ্চাগুলোকে সাবধান করে দিত, এবং মাঝে মাঝে ফটফট করে হাততালির আওয়াজে কাকে যেন আমাদের ঘরের দিকে তাড়িয়ে দিত। ওই বুঝি সে এলো, এই ভাবতে ভাবতে আমার সর্বাঙ্গ অসার হয়ে আসত। হাতের তাস মাটিতে নামতো না। বিনু ধমক দিয়ে বলতো, কি করছিস, খেল না। তার এই ধমকানিতে আমার চটক ভাঙত, আর সঙ্গে সঙ্গে চারিদিকের ওই বিশ্রী শব্দগুলোও যেন ভয়ে ভয়ে চুপ করে যেত। তা যদি না হতো তাহলে বোধহয় ঘর থেকে ছুটে আমি বাবার কাছে পালিয়ে যেতাম। কিছুতেই বিনুর সঙ্গে খেলতাম না। সেদিন খেলা আরম্ভ করতেই হঠাৎ খুব জোরে ঝড় বৃষ্টি এলো। একটা ঝড়ের দমকা আমাদের কোলের তাসগুলোকে উল্টে পাল্টে ভেস্তে দিয়ে ঘর থেকে খানিকটা ঝুল এবং ধুলো উড়িয়ে নিয়ে চলে গেল। বিনু বলল, মুল্লি, দরজা জানলাগুলো বন্ধ করে দে। আমি উঠে জানলাগুলো বন্ধ করতে লাগলাম। পশ্চিমের জানলাটায় হাত দিতেই কে যেন সজোরে আমার হাতে একটা ঝাঁকানি দিয়ে শেক হ্যান্ড করে চলে গেল। আমি তাড়াতাড়ি হাতটা ঘরের ভেতর ঢুকিয়ে নিলাম। কিছু বুঝতে পারলাম না, বুকটা ধুকধুক করতে লাগলো। খেলতে বসেই সে বাজি জিতলাম। আশ্চর্য কাণ্ড, যা কখনো হয়নি তাই হলো। বিনুও অবাক। সে হঠাৎ বেশি করে মন দিয়ে খেলতে বসলো, কিন্তু পরের বাজিও জিততে পারল না। আমার কেমন যেন সন্দেহ হলো। এলোমেলো ঝড় এসে তাসের জাদুটা উড়িয়ে নিয়ে গেল নাকি। আমি ক্রমাগতই জিততে লাগলাম, কিন্তু আমার কেমন মনে হচ্ছিল এ জেতায় আমার কোনো বাহাদুরি নেই। প্রতিবারেই এমন তাস আসছিল যে খেললেই পিঠ পাওয়া যায়। কে যেন ম্যাজিক করে ভালো ভালো তাসগুলো বেছে বেছে আমার হাতে তুলে দিচ্ছে। বিনু বারবার হেরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আজ আমার পর্দা খারাপ বললো দেখছি। আর এই দীর্ঘশ্বাসটা আমার বুকে গিয়ে বাজল। আমি চঞ্চল হয়ে উঠলাম। আমার মন কেঁদে বলতে লাগলো, আমি আমি জিততে চাই না, বিনুই জিতুক। আমি ফন্দি করে বিনুকে জিতিয়ে দেওয়ার জন্য হাঁকু পাকু করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আজকের ওই ঝড়ে কেমন যেন সব এলোমেলো হয়ে গেছে। বিনু ফেলল হরতনের বিবি। তাকে সেই পিঠটা দেবার জন্য আমি তাড়াতাড়ি খেললাম গোলাম, কিন্তু পিঠ তোলবার সময় দেখা গেল গোলামটা চেহারা বদলে সাহেব হয়ে গিয়েছে।
কাজেই পিঠটা আমাকেই দিতে হলো। পরের হাতে আমি খেললাম চিড়ের 10। আমি জানতাম বিনু এ 10 ফোঁটার লোভ কিছুতেই ছাড়তে পারবে না। সে নিশ্চয় গোলাম দিয়ে পিঠটা নেবে। বিনু ফেললেও গোলাম, কিন্তু আমার 10খানা হঠাৎ 2 ফোঁটা চুরি হয়ে কেমন করে যে আটা হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমি অবাক। বিনু বাজি হেরে গো হয়ে বসে রইল। রাগ হলে বিনুর বড় বড় চোখ দুটো আরো বড় হয়ে উঠতে দেখেছি, কিন্তু আজ যেন অস্বাভাবিক রকম বড় হয়েছে বলে মনে হতে লাগলো। সেবারের খেলাতে তার হাতের ফ্রাই ইস্কাবনের 10খানার ওপর চিড়ের সাতা পাশিয়ে দিতে গিয়ে যখন সেটা রঙের সাতার তুরুপ হয়ে গেল, তখন তার সেই হঠাৎ বড় হয়ে যাওয়া চোখ দুটো কেমন একরকম ভাবে বিস্ফারিত করে সে আমার দিকে চাইল। সেই চাহনিতে আমার সর্বশরীর ঝিমঝিম করে এলো। বিনুকে ভয়ে ভয়ে বললাম, ভাই, আর খেলে কাজ নেই, চলো যাই। বিনু সে কথা কানেই তুলল না। ক্রমে রাত গভীর হয়ে এলো। মনে হলো বাড়ির সবাই ঘুমিয়েছে, আমাদের এই ঘরখানাও যেন ঘুম ধরেছে। এর দরজা জানলা ইট কাঠ ঘুমে ঢুলছে। প্রদীপের আলোটা থেকে থেকে কেবল হাই তুলছে। কড়িকাঠের খোপে খোপে চড়াই পাখিগুলো গল্প শেষ করে শুয়ে পড়েছে। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। হাতের তাসগুলোর দিকে চেয়ে দেখি সাহেব বিবিদের চেহারা ঘুমে জড়িয়ে আসছে। ক্রমে মনে হলো সমস্ত পৃথিবীটাই যেন ঘুমের ঝোঁকে দুলছে। আমিও যেন তার সঙ্গে দুলতে লাগলাম। হঠাৎ চটকা ভাঙল চৌধুরী বাড়ির ঘড়ির শব্দে। সেই শব্দ অন্ধকারের ঘুম ভাঙাতে ভাঙাতে অনেক দূরে চলে গেল। ও কি, ও কিসের শব্দ? কড়িকাঠের কাছে ওই কোণের গর্ত থেকে কে এমন বিশ্রী সুরে নিঃশ্বাস টানছে? আমি চমকে উঠে বিনুকে জিজ্ঞাসা করলাম, বিনু, বিনু, ওটা কিসের শব্দ ভাই? বিনু কথা বলল না, শুধু তাস থেকে চোখ তুলে কড়িকাঠের দিকে চাইল। আর আমার মনে হলো তার সেই ড্যাব ড্যাবে চাহনিটা চোখ থেকে ঠিকরে বেরিয়ে কড়িকাঠের অন্ধকার কোণে এঁটে রইল, জল জল করে চেয়ে রইল আমার দিকে। বিনুকে আমি কান্নার সুরে বললাম, ভাই, ভাই, আমার বড় ঘুম পেয়েছে। বিনু বলল, আচ্ছা, আর দুটো খেলো। আমি তার গলা শুনে চমকে উঠলাম। কি গম্ভীর আওয়াজ! এ তো কোনো রকমে এই 2 হাত খেলা এখন শেষ করতে পারলেই বাঁচি। কোনো দিকে কান দেবার, কোনো দিকে চোখ দেবার আমার আর সাহস হচ্ছিল না। ইচ্ছে হচ্ছিল এই তাস দিয়ে চোখ কান ঢেকে ফেলি। আমি খুব চোখের কাছে তাস এনে এক মনে খেলতে লাগলাম। সে হাত বিনু খেলেছিল রঙের নওলা, আমার হাতে গোলাম ছিল, কিন্তু পিঠ নেওয়ার ইচ্ছে ছিল না। কি করে লুকোলে বিনু সেটা ধরতে পারবে না ভাবছি। বিনু বলে উঠল সেই রকম বিষম ভারী গলায়, ঘর কাঁপিয়ে, গোলামটা আছে তো? ভয় হলো ধরা পড়ে গেছি। বাঁ হাতের তাসের শাড়ি থেকে চট করে হরতনের গোলামটা তুলে নিয়ে হরতনের নওলার ওপর ফেলতে গিয়ে দেখি সামনে নওলা নেই, বিনুও নেই। হ্যাঁ, বুকটা ধক করে উঠল। এপাশ ওপাশ চেয়ে দেখি শুধু বিনু নয়, একখানি তাসও নেই। বো করে মাথাটা ঘুরে এলো, চোখে অন্ধকার দেখলাম। গা হাত পা ঝিমঝিম করতে লাগলো। ঘরের চারকোণ থেকে 4টে বিকট হাসি খিলখিল শব্দে ছুটে বেরিয়ে গেল।
আর ওপরের নহবতখানা থেকে ঢাক ঢোল কাশি বাঁশি সব একসঙ্গে বেজে উঠল। আমি কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে পড়লাম। মনে হলো আমার হাত পায়ের সমস্ত খিল যেন আলগা হয়ে গেছে। উঠে হেঁটে পালাবার আর উপায় নেই। আমার কান্না আসতে লাগলো। বিনু, আমার বিনু কোথায় গেল? উপর থেকে ভাঙা কাশিখানা ফাটা আওয়াজে বলতে লাগলো, কই? না না। আমি খুব চেঁচিয়ে ডাকলাম, বিনু, বিনু, বিনু। কিন্তু আমার গলার স্বর মুখ দিয়ে না বেরিয়ে পেটের ভেতর চলে গেল, ঘুরতে ঘুরতে কোঁ কোঁ শব্দে। একবার আশা হলো বিনু হয়তো বাইরে গেছে, এখনই আসবে। কিন্তু বাঁ হাত থেকে ডান হাতে তাসটা নিয়েছি মাত্র, এই এতটুকু সময়ের মধ্যে সে এত বড় ঘর পেরিয়ে বাইরে গেল কেমন করে? হয়তো হয়তো আমি অন্ধকারে দেখতে পাইনি, তাই হবে। এই মনে করে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু গিয়ে দেখি, এ কি! যেমন খিল বন্ধ করেছিলাম ঠিক তেমনই আছে। তবে তবে সে তবে সে কেমন করে বাইরে গেল? হঠাৎ মনে হলো বিনু আমাকে ভয় দেখাবার জন্য এই ঘরের মধ্যে লুকিয়ে নেই তো। কিন্তু কিন্তু কোথায় লুকোবে? ঘর যে ফাঁকা। আসবাবের মধ্যে মাত্র একটা ভাঙা আলমারি, তার পেছনে বড় জোর আঙুল পাঁচেক জায়গা, তার মধ্যে একটা মানুষ থাকতে পারে না। তবুও সেখানটা একবার দেখলাম। ঘরের এ কোণ ও কোণ, এধার ওধার প্রদীপ ধরে দেখলাম তন্ন তন্ন করে। কিন্তু কিন্তু সে কোথাও নেই, কোথাও নেই। কতক্ষণ পড়ে পড়ে কেঁদেছিলাম জানি না। যখন ঘর থেকে বেরিয়ে এলাম তখনও কান্নার জলে আমার চোখ ঝাপসা। রাত তখন নিশুতি, চারিদিক নিঝুম, কেউ কোথাও নেই। কেবল আমাদের 3 মহল প্রকাণ্ড বাড়িখানা দেখলাম ভয়ঙ্কর আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠেছে। চৌধুরীদের চৌতলার চিলের ছাদটা আমাদের দিকে এতখানি গলা বাড়িয়ে জিজ্ঞাসা করলো, কি রে, কি হলো? কোথায় গেল? পশ্চিম কোণের ঢ্যাঙা সুপুরি গাছটা কিছু না বলেই শুধু ডিঙি মেরে আকাশের দিকে মুখ তুলে ইশারায় দেখিয়ে দিল আমাদের বাড়ির ঠিক মাথায় একটা মস্ত বড় কালো পাখি তাসের মতো নানা রঙের চিত্র বিচিত্র করার ডানা মেলে মেঘের ধার দিয়ে অন্ধকারে ভেসে চলেছে, কাকে একটা ঠোঁটে নিয়ে। তাই দেখে চারিদিক থেকে চাপা গলায় সবাই বলে উঠল, অমনি আমার বুকের ভেতরটা করে উঠল, বিনুকে, বিনুকে ভেলকি বাজিতে উড়িয়ে নিয়ে গেল। ভাবতে ভাবতে আমার চোখের সামনে থেকে যেন সব একে একে মুছে আসতে লাগলো। পায়ের তলা থেকে পৃথিবীটা ধীরে ধীরে সরে যেতে লাগলো। আমি যেন একটা অতল অন্ধকারের মধ্যে ডুবতে লাগলাম। পলে পলে, তালে তালে। তারপর মনে পড়ে অন্ধকারে চেনা পথ ধরে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কানে এলো তাস পেটার শব্দ। এত রাত্রে এখানে অন্ধকারে তাস খেলে কে? মুহূর্তের মধ্যে আমার চলা বন্ধ হয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম। বারান্দার পশ্চিম কোণে ঘুরঘুরটে অন্ধকারের মধ্যে আমাদের খাজনা ঘর। দিনের বেলা এর সামনে দিয়ে যেতে আমাদের গা ছমছম করে, সেজন্য এদিকটায় আমরা কেউ মারাতাম না। আমাদের বিশ্বাস যত রাজ্যের ভূতপ্রেত ওইখানে বাসা বেঁধে মনের সুখে ঘরকন্যা করছে। আমরা ওই মহলটা তাদের ছেড়ে দিয়েছিলাম। সেখানে কুসমিনকালেও সকাল সন্ধ্যায় আলো গঙ্গা জল পড়ত না,
ঝাঁটও কেউ দিত না। এই খাজনা ঘর যে কতকালের তা কেউ জানে না। বাড়ির মধ্যে সবচেয়ে পুরনো এই জায়গাটা। শোনা যায় ঠাকুরদাদার যিনি ঠাকুরদাদা ছিলেন তাঁর আমলে খাজনা এলে এই ঘরে গচ্ছিত রাখা হতো, মাটির তলায় একটা চৌখুপির মধ্যে। সরু সুরঙ্গের মতো সেই ঘর, সামনে মোটা মোটা লোহার গড়াদে দেওয়া খাঁচার মতো দরজা, পিতলের শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো। সামনে দাঁড়ালে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে আসে, আর চোখে পড়ে কালিঝুলি মাখা একটা অন্ধকারের কুণ্ডুলি। দিনরাত ঘূর্ণির মতো ঘুরছে। এই ঘর কতকাল যে খোলা হয়নি তার ঠিক নেই। খোলবার দরকারও হয়নি, কারণ বহুদিন হলো আমাদের সেই জমিদারি আর নেই। তার খাজনাও আর আসে না। ঠাকুমার মুখে গল্প শুনেছি, আমার ঠাকুরদাদা যিনি দাদামশাই ছিলেন তার অগাধ টাকা ছিল। একটা রাজা রাজরারও তেমন থাকে না, কিন্তু তিনি ভারী কৃপণ ছিলেন। একটি পয়সাও কাউকে প্রাণ থাকতে দিতে পারতেন না, এমনকি নিজের ছেলে মেয়েকেও নয়। তিনি কেবল টাকার পর টাকার রাশ জমা করে চলতেন। লোকে টাকা খরচ করে নাম কেনে, তিনি টাকা না খরচ করার বাহাদুরিতে লোকের কাছে খেতাব পেয়েছিলেন। টাকার ওপর তার এমন মায়া ছিল যে পাছে মারা যাওয়ার পর তার টাকা খরচ হয়ে যায় এই ভয়ে তিনি তার যথাসর্বস্ব যখের হাতে সমর্পণ করে যান, যার কাছ থেকে একটা কানা করিও বার হওয়ার জো নেই। এই যখের কাহিনী একটা মস্ত বড় গল্প। কেমন করে একটা সুন্দর 9 বছরের ছেলেকে মেঠাই ও খেলনার লোভ দেখিয়ে তার বাপ মায়ের কাছ থেকে চুরি করে আনা হয়, কেমন করে তাকে লাল চেলির গরদ পরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে ওই অন্ধকার খাজনা ঘরের তলায় বন্ধ চৌখুপির মধ্যে, যেখানে কেবল ঘরা ঘরা টাকা সাজানো আছে, আর কিছুই নেই, আর কেউ নেই, না বাপ না মা না আলো না বাতাস, সেখানে একলাটি বসিয়ে রেখে তারপর ওই চৌখুপিতেই ঢোকবার পথটা 10 মণ পাথর দিয়ে চিরদিনের মতো বুঝিয়ে দেওয়া হয়। সে কথা শুনতে শুনতে আমার চোখে জল আসতো, বুক দূর দূর করত। আমার ঠাকুরদাদার সেই পাষণ্ড ঠাকুরদাদার ওপর রাগ হতো। ঠাকুমা বলতেন, আহা, ওই সুন্দর 9 বছরের ছেলেটা কত কেঁদেছে, বাবা বাবা করে বুক ফেটে কত চেঁচিয়েছে, তেষ্টায় 1 ফোঁটা জলের জন্য ছটফট করেছে, তবু কেউ তাকে চৌখুপির দরজা খুলে দেয়নি। শুনে আমার গলা কাঠ হয়ে আসত। তারপর খিদে তৃষ্ণায় ভয়ে কাতরাতে কাতরাতে কখন যে হাঁপিয়ে মরে গেছে সে হয়তো নিজেই বুঝতে পারেনি। এখন সে জগ হয়ে আছে, ওইখানে বসে বসে কেবল টাকার ঘরা আগলাচ্ছে। কারো সাধ্য নেই যে ওই টাকা সেখান থেকে নিয়ে আসে। আমার ঠাকুরদাদার বাবা নাকি একবার চেষ্টা করেছিলেন, কিন্তু বেশি দূর যেতে হয়নি। মেঝের পাথরে একটা মাত্র শাবলের ঘা দিতেই তিনি গোঁ গোঁ করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। 3 দিন তার কাঁপুনি ছিল, 7 দিন তার মুখে কোনো সাড়া ছিল না। কেন যে এমন হলো কেউ জানে না। তিনি নিজেও কিছু বলেননি, কারণ সাহসও হয়নি জিজ্ঞাসা করতে। সেই থেকে ওই ঘরের দিকে আর কেউ যায় না। মনে হলো ওই খাজনা ঘর থেকেই যেন তাস খেলার শব্দ পেলাম। যদিও ওদিকে যেতে বুক দূর দূর করতে লাগলো, কিন্তু বিনুর জন্যে না গিয়ে পারলাম না। যদি সে ওখানে থাকে, যদি সে আমায় দেখতে পেয়ে ছুটে আসে। বুকটা 2 হাতে চেপে ধরে খাজনা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। লোহার গড়াত দেওয়া দরজা দিনের বেলা শিকল দিয়ে বাঁধা থাকে, কিন্তু এখন দেখলাম খোলা। অন্ধকারে চোখে কিছু দেখা গেল না, কিন্তু কানে শোনা গেল কারা দুজন যেন দরজার দুধার থেকে সজোরে ছুটে এসে
মাথায় মাথা অনবরতে ঠোকাঠুকি করছে। আমার কেমন মনে হলো যেন এখানকার এই অগাধ সম্পত্তি, এই যকের ধন কে নেবে তাই নিয়ে দুই ভূতের লড়াই চলছে। আমি এক মনে এদের লড়াইয়ের তাল শুনছি। হঠাৎ বিনুর মতো কার গলা পেলাম। সে বলছে, বিবির চেয়ে রঙের গোলাম বড়। আর একজন কেউ যেন সরু গলায় বলে উঠল, দূর বোকা, তা কখনো হয় নাকি? গোলাম হলো সাহেব বিবির চিরকালের গোলাম, হলোই না হয় সে রং মেখেছে। গোড়ায় গোড়ায় আমিও একদিন বিনুকে বলেছিলাম, গোলাম কেন বিবির চেয়ে বড় হবে না বিনু? বিনু বলেছিল, এইরকমই যে নিয়ম। আজও আবার সেই কথাই উঠেছে। এও তাহলে আমাদের মতোই নতুন খেলিয়ে দেখছি। আবার শুনলাম, তুই কিচ্ছু খেলতে পারিস না, মল্লি তোর চেয়ে ঢের ভালো খেলে। বিনু আমায় ডাকতো মল্লি বলে। মনে হলো আমার যখন নাম করছে এ তখন নিশ্চয়ই বিনু। বিনুর গলায় আমার নাম শুনে ওই ঘরের মধ্যে ছুটে যাওয়ার জন্য আমার প্রাণটা আকুলি ব্যাকুলি করতে লাগলো, কিন্তু পারলাম না। ভয় হলো পাছে ওই দুটো পাগলা ভূতের মাথা ঠোকাঠুকির মধ্যে পড়ে থেতলে যাই। আমি চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ অন্য লোকটা চেঁচিয়ে উঠল, হরতনের গোলাম কোথায় গেল? হরতনের গোলাম? ভারী আশ্চর্য, এই ছিল এই নেই, চোখের পাতা ফেলতে ফেলতেই উড়ে গেল। আমার ভারী হাসি পেল। ওই জাদু করা তাস এদের সঙ্গেও জাদু খেলছে দেখছি। বিনু বলে উঠল, হরতনের গোলাম? সে তো মল্লির হাতে। আমি নিজের হাতের দিকে চেয়ে দেখি, সত্যি তো সেই হরতনের গোলাম যা দিয়ে বিনুর নওলার পিঠ নিতে গিয়েছিলাম, সেখানে আমার হাতেই রয়েছে তো। অন্য লোকটা বলে উঠল, কই, হ্যাঁ, মল্লি বাবুকে পাকাড়ি গেলাও। সেই শুনে আমি তাড়াতাড়ি হরতনের গোলামখানা খাজনা ঘরের ভেতর ছুঁড়ে দিয়ে এক ছুটে নিজের শোবার ঘরে পালিয়ে এলাম। ঘরে এসেও ভয়ে বুকটা ধকধক করতে লাগলো। এই বুঝি সে এসে আমায় জাপটে ধরে নিয়ে যায়। আমি পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে মরার মতো পড়ে রইলাম। খানিকক্ষণ কেউ এলো না। তারপর কে একজন খসখস শব্দে বারান্দা দিয়ে চলে গেল। বোধহয় আমার ঘর চিনতে পারল না। আমি হাঁপ ছেড়ে বাঁচি, নিশ্চিন্ত হয়ে পাশ ফিরতে যাচ্ছি, এমন সময় কে আবার তড়াক করে লাফিয়ে আমার বিছানায় উঠল। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। যে এলো সে খানিক বিছানার এদিক ওদিক ঘুরে ঘুরে আমার গা শুঁকে শুঁকে বেড়াতে লাগলো। তারপর আমার মাথার কাছে এসে মুখ ঢাকা চাদরখানা ধরে সজোরে টানতে লাগলো, মুখ খুলে দেখবে। ওরে বাবা রে! আমি প্রাণপণে চাদরখানা আঁকড়ে রইলাম, কিছুতেই মুখ খুলতে দিলাম না। তারপর সে পায়ের দিকে গেল। না 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 না। তার নিঃশ্বাসের হাওয়ায় আমার পা দুখানা ঠান্ডা হিম হয়ে গেল। আমার পা ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে না তো? ভয়ে পা গুটিয়ে নেবার চেষ্টা করলাম, পারলাম না। খানিকক্ষণ চুপ করে রইল, বোধহয় কি যেন ভাবল। তারপর আমার পাশে এসে ধূপ করে শুয়ে পড়ল। সর্বনাশ! এখন কি করি? কিন্তু ঠিক সেই সময় আমার পুষি বেড়ালটা ম্যাও শব্দে ডেকে উঠতেই সে তড়াক করে বিছানা থেকে লাফিয়ে পালিয়ে গেল। পুষিকে কাছে পেয়ে আমার ভয় অনেক ভেঙে গেল। তখন আবার বিনুর ভাবনা এলো, তাহলে সত্যিই কি বিনুকে ওরা ওইখানে ওই চৌখুপির মধ্যে নিয়ে গেল? সেখান থেকে সে পালিয়ে আসবে কি করে? এসব ভাবছি, হঠাৎ কে কানের কাছে মুখ এনে চুপি চুপি ডাকলো, মল্লি ভাই, মল্লি, বিনুর কাছে যাবে?
আছে? হ্যাঁ। আমি ধর্মর করে উঠে বসলাম। বিনুর কাছে যাবার জন্যে বুকটা লাফিয়ে উঠল, কিন্তু ভারী ভয় হতে লাগলো। যদি আর ফিরে আসতে না পারি। সে তখন আবার বলল, ভয় কি? চলো না, চলো। বিনু তোমার জন্য বড় কাঁদছে যে। বিনুর কান্নার কথা শুনে আমার বুক ফেটে যেতে লাগলো। আমি ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলাম, ওগো তোমার দুটি পায়ে পড়ি, বিনুকে বিনুকে এবার ফিরিয়ে এনে দাও। বিনুর জন্য আমার বড্ড মন কেমন করছে, দুটি পায়ে পড়ি তোমার। আমার কান্না শুনে সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দেখলাম একটা মস্ত পাগড়িওয়ালা চেহারা, ঠিক যেন হরতনের গোলাম। এই হরতনের গোলামটিকে তাসের মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসতাম। আমাদের বাড়িতে যে বুড়ো থুরথুরে দারোয়ান ছিল ঠাকুর দাদার আমলের, তাকে খুব ছেলেবেলায় দেখেছিলাম। অল্প অল্প চেহারা মনে পড়ে, কিন্তু বেশ মনে আছে রোজ সকালে সে একটা করে রসমুন্ডি আমায় খাওয়াতো। কি মিষ্টি লাগতো সেই রসমুন্ডি, এখনো যেন তার স্বাদ মুখে লেগে আছে। আমার মনে হলো এই হরতনের গোলাম যেন সেই বুড়ো দারোয়ান। এখন তাসের ছবি হয়ে গেছে। সে বোধহয় আমার কান্না দেখে লাঠি হাতে বিনুকে খুঁজে আনতে গেল। আবছায়া মতো মনে পড়ে ছেলেবেলায় আমার পুষি বেড়ালটা হারিয়ে যেতে আমার কান্না দেখে সে এমনই করে একদিন তাকে খুঁজে আনতে বেরিয়েছিল। কতক্ষণ গেল, ঘরের ঘড়িটা টকটক শব্দ করতে করতে কত দূর চলে গেল। মনের মধ্যে কত ভাবনা এলো গেল, তবুও বিনু এলো না। হায়, সে কি আর আসবে? ওই ভয়ঙ্কর চৌকুপি ঘর, যার সামনে দুটো ভীষণ ভূত মাথা ঠুকাঠুকি করছে অনবরত, সেখান থেকে বিনুকে কে উদ্ধার করে আনবে? ভাবতে ভাবতে আমার শরীর এলিয়ে আসতে লাগলো, চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো। কপালে যেন কে নরম ঠান্ডা হাত বুলিয়ে দিল, আর অমনি এক নিমেষে মনে হলো আমি যেন একখানা তাসের ওপর শুয়ে কোথায় চলেছি, হাওয়ার সঙ্গে ভেসে ভেসে। তাসখানা ভাসতে ভাসতে এসে আমায় একটা চারদিক আটা অন্ধকার ঘরের মধ্যে নামিয়ে দিল। দেখলাম সেই অন্ধকারে বসে দুজন এক মনে তাস খেলছে, বিনু আর একটা ছোট ছেলে, সুন্দর দেখতে, থোকা থোকা কোকড়া চুল চাঁদের মতো কপালের উপর ছড়িয়ে পড়েছে, ঠিক যেন বিনুর ছোট ভাইটি। বিনু তার সঙ্গে খেলতে লাগলো, আমার দিকে একবার চেয়েও দেখল না। আমার ভারী রাগ হলো, হিংসেও হলো। এরই মধ্যে দুজনের এত ভাব, আমি মুখ গোঁ করে রইলাম। ছেলেটি একবার তাস থেকে মুখ তুলে মিষ্টি সুরে জিজ্ঞাসা করল, একে বিনু? বিনু গম্ভীর গলায় বলল, ও মল্লি। বেশ হলো, আমরা তিনটে ভাই কেমন একসঙ্গে এখানে থাকবো? না না, আমি এখানে কিছুতেই থাকবো না। অমনি হরতনের গোলাম এসে আমায় পিঠে করে তুলে নিল। বিনু সেটার উপর লাফিয়ে চড়তেই সেখানা ভারী হয়ে মাটিতে পড়ে গেল। মজা দেখে ছেলেটা খিলখিল করে হেসে উঠল। বিনু বলল, দাঁড়া, আমরা তিনজনই একসঙ্গে যাব। বলে সেই ছেলেটার কানে কানে কি যেন বলল। ছেলেটা বলল, চলো যাই। কিন্তু উঠে দাঁড়াতে গিয়েই ধূপ করে পড়ে গেল। দিনরাত এক জায়গায় বসে থেকে থেকে তার পা অসাড় হয়ে গেছে। বিনু তাকে কোলে করে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তাসগুলোকে কি যেন বলল, তারা ফরফর করে উড়ে পাখির মতো ডানা ছড়িয়ে দাঁড়ালো। আমরা উড়তে উড়তে যাচ্ছি। এমন সময় কড়িকাঠ থেকে দুটো কালো চামচিকি এসে তাসগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর দুই দলে যা যুদ্ধ, আচড়া আচড়ি, কামড়া কামড়ি। আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। চারিদিক থেকে অন্ধকারগুলো ছুটে এসে আমাদের সামনে তালগোল পাকিয়ে পথ আটকে দাঁড়ালো।
যেন আমরা পালাতে না পারি। ছেলেটি কাঁদো কাঁদো হয়ে বলল, বিনু, দেখেছিস তো, এরা আমায় যেতে দেবে না। তোরা কেন প্রাণে মরবি? পালা। চামচিকে দুটো তাই শুনে ফ্যাস করে উঠল। এমন সময় হরতনের গোলামটা ছুটে গিয়ে একটা চামচিকির পেটে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। চামচিকেটা তার ধারালো নখ দিয়ে হরতনের গোলামকে আঁকড়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল। আর সেই ফাঁকে অন্য তাসগুলো আমাকে নিয়ে উড়ে পালাল। বিনু আর সেই ছেলেটিকে দেখলাম সেই ঝাপটা ঝাপটির মধ্যে হিমশিম খাচ্ছে। আমি তাসের ওপর থেকে হাত বাড়িয়ে বিনুকে ডাকতে লাগলাম, বিনু, বিনু আয়, বিনু। বিনু আমার দিকে ফিরেই যাইল না, ছেলেটাকে নিয়ে ব্যস্ত হয়ে রইল। আমার কান্না পেতে লাগলো। তাসগুলো উড়তে উড়তে এসে আমাকে বিছানায় ফেলেই উড়ে গেল, বোধহয় বিনুদের উদ্ধার করতে। তারপর কি হলো জানি না। মল্লি, মল্লি। আমি ধর্মর করে উঠে বসলাম। ঝড়ের মতো ধাক্কা দিয়ে কে ঘরের মধ্যে ঢুকলো। সকালের আলোয় ঘরটা আলো হয়ে উঠল। মনে হলো যেন একটা প্রকাণ্ড দুঃস্বপ্ন কেটে গেল। আমি ছুটে গিয়ে দুই হাতে বিনুর গলা জড়িয়ে ধরলাম। বিনু, বিনু, বিনু এসেছিস ভাই, তুই এসেছিস বিনু। সে বলল, আসবো না তো কি? তুই স্টুপিড, এত বেলা অব্দি ঘুমাচ্ছিস কেন? কখন এলি ভাই? অনেকক্ষণ। তোকে ডেকে ডেকে আমার গলা ছিঁড়ে গেল। তোর আজ হয়েছে কি? চোখ আমার রাঙা কেন? আমার ধাঁধা লাগলো। বিনু তো সবই জানে, তবে এমন আশ্চর্য হচ্ছে কেন? আমি আমতা আমতা করে বললাম, কাল কাল রাতে তুই খেলতে খেলতে হঠাৎ অমন অন্তর্ধান। সে বাধা দিয়ে বলল, আমি কেন অন্তর্ধান হতে যাব? তুই তো খেলা ফেলে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেলি। আমার আরো ধাঁধা লাগলো। এ কি ঘুমের চোখে সবই স্বপ্নের মতো দেখলাম? এত যে কাণ্ড, সে সবই স্বপ্ন। ইচ্ছে হচ্ছিল আগাগোড়া সব কথা বিনুকে খুলে বলে হেয়ালিটা পরিষ্কার করে নি, কিন্তু পারলাম না। দিনের আলোয় কথাগুলো এমন অদ্ভুত বোধ হতে লাগলো যে বলতে লজ্জা হলো। আমার ভূতের ভয়ের জন্য বিনু যা আমায় ঠাট্টা করে। সে বলল, কি ভাবছিস? চল বাইরে। আমরা দুই বন্ধুতে সেই বাইরের ঘরে গিয়ে দেখি ঘরময় তাস ছড়ানো। সমস্ত দেহ তাদের ক্ষত বিক্ষত। তাদের বুকের ওপর কে যেন মনের আনন্দে ধারালো নখ দিয়ে কেবল আঁচড়ের পর আঁচড় টেনেছে। বেশ বোঝা গেল রাতের মধ্যে খুব একটা মারামারি কাণ্ড হয়ে গিয়েছে। আমি সভয়ে বিনুর দিকে চেয়ে বললাম, বিনু, বিনু দেখছিস? আমারই জন্য তাসগুলো গেল। হ্যাঁ, তোমারই জন্য? তার মানে সেই সেই চৌখুপি ঘর থেকে তোমাকে উদ্ধার করবার জন্য? তাহলে তো সবই ঠিক। কিন্তু বিনুর মুখ দেখে কিছু বুঝতে পারলাম না। একটু ইশারা পাবার আশায় আমি বিনুকে আবার জিজ্ঞাসা করলাম, কি রে, কি করে হলো এমন বিনু? বিনু কোনো জবাব দিল না, শুধু আঙুল দিয়ে ভাঙা আলমারিটা দেখিয়ে দিল। আমি আলমারি খুলতেই একরাশ আরশোলা ফরফর করে ঘরময় ছড়িয়ে পড়ল। তারপর ডানা মেলে উড়ে অন্ধকার কোণের একটা গর্ত দিয়ে কোথায় যেন চলে গেল, বোধহয় মাটির তলা দিয়ে সেই চৌখুপির মধ্যে। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম। বিনু বলল, তাস কুড়ো। আমি তাসগুলো কুড়িয়ে গুছিয়ে দেখি সবই আছে, কেবল একখানা নেই, সেই হরতনের গোলাম। তবে এই তো ঠিক মিলছে। সেই হরতনের গোলাম যাকে নিয়ে কাল রাতে ওই সমস্ত অদ্ভুত ঘটনার উৎপত্তি, সে নেই কেন? সে গেল কোথায়? সে কোথায় আছে আমি জানি। সে আছে সেইখানে, সেই চারিদিক বন্ধ চৌকুপির মধ্যে, যেখানে সেই 9 বছরের সুন্দর ছেলেটি চিরদিন একা অন্ধকারে বসে আছে। কালকের সব কাণ্ড বিনু নিশ্চয় ভুলে গেছে। সকালে ঘুম থেকে উঠে তার আর কিছুই মনে নেই। তার যে ঘুম, এমন তো আমারও একদিন হয়। রাতের ঘটনা স্বপ্ন দেখার মতো সকালে সব ভুলে যাই।
কাল রাতে আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আমিও হয়তো সব ভুলে যেতাম। আজ সকালে উঠে অবাক হয়ে ভাবতাম, তাই তো হরতনের গোলাম বেচারা গেল কোথায়? শেষ হলো আমাদের আজকের গল্প মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা হরতনের গোলাম। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।